শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। তার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত, বাণীতে রাষ্ট্রপতি। টিকার সংকটে বাড়ছে উদ্বেগ। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে দ্বিতীয় ডোজ। ভারতীয় ধরন শনাক্ত 6 জনই সুস্থ। একদিনে বেড়েছে মৃত্যু ও শনাক্ত। 300 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। স্বাস্থ্যবিধি কেউ মেনে চলতেছে না এবং মানতেও পারতেছে না। স্বাস্থ্যবিধি যেহেতু মানছে না, তাহলে গাড়িটা তো খুলে দিতে পারে। যাত্রীদের তো এরকম ভোগান্তি হতে হয় না। গার্মেন্টস সব খোলা রাখছে। ঢাকা ফেরা ও ঘরমুখী মানুষের চাপ ফেরিঘাটে। বাহন সংকটে ভোগান্তি। বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন। অফিসের প্রথম দিনের ছুটির আমেজ। মন থেকে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় যে মানুষের শেষ বিদায়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারতেছি। অনেক সন্তান বাবার লাশ ফেলে চলে গেছে, তো ওই মুহূর্তটা নিজেকে ওই বাবার সন্তান ভেবে নিজে ওই বাবার লাশটাকে দাফন করতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করেছি। ছুটি নেই আল রশিদ ও মার্কাজুলের কর্মীদের। মহামারীর 1.5 বছরে দাফন করেছেন 6000 মরদেহ। সৎকারও করেছেন সহায়তা। জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন না বাবুল আক্তার। ভিন্ন উপায় খুঁজছে পিবিআই। নাতি নাতনির অভিভাবকত্ব পেতে আদালতে যাবেন মিতুর বাবা। গাজা ইসরায়েলের বোমাবর্ষণ বেড়েছে। বাইডেনের ফোনালাপের পর হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর। দেশে দেশে নিন্দা, প্রতিবাদ। এবং ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল। এসেই থাকছেন 3 দিনের কোয়ারেন্টিনে। এরপরই অনুশীলন। 23 মে মিরপুরের প্রথম ম্যাচ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। আজ 17 মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। সেদিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছান। এদিকে দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইল ফলক। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। এ যেন স্বজন হারানো শ্মশানে ফিরে আসা। নির্বাসন থেকে যখন তিনি ফিরে এলেন নিজ মাতৃভূমিতে, তারও 6 বছর আগে ঘাতকেরা হত্যা করেছে জাতির জনককে, হত্যা করেছে নিষ্পাপ রাসেল সহ পরিবারের সবাইকে। এক আকাশ শূন্যতায় বুক ভরা বেদনা চেপে রেখে 40 বছর আগে যখন তিনি পা রাখলেন বাংলার মাটিতে, তখন বিমানবন্দরে সমব্যথী লক্ষ জনতার ঢল। বাংলার আপামর মানুষ যেন তারই মধ্যে খুঁজে পেল মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের নতুন আশা। ব্যক্তিগতভাবে আমার নিজের মনে হয়েছে যে শেখ হাসিনার বেশে আমরা বঙ্গবন্ধুকেই বরণ করছি। মনে হচ্ছিল এতদিনের যে বুক ভরা বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানোর, সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসনা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমানবন্দরে। অনিশ্চয়তার এক ঘোর অন্ধকারে শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে আসা লক্ষ জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন এবং তার হত্যার বিচার নিশ্চিত করাই তার জীবনের লক্ষ্য। আজকে বারবার মনে হয় যে 1981 সনের আওয়ামী লীগ সম্মেলনে আমরা বঙ্গবন্ধুর রক্তে গড়া পতাকা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বারবার আঘাত এসেছে শেখ হাসিনার ওপর। সামরিক শাসকেরা কারাগারে নিক্ষেপ করেছে তাকে। হত্যার চেষ্টা হয়েছে কমপক্ষে 21 বার। তারপরও শেখ হাসিনা শক্ত হাতে ধরে আছেন আওয়ামী লীগের হাল। তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিলেন। শেখ হাসিনা সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বিল রহিত করে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য অনুষ্ঠিত করে বিচারের রায় কার্যকরী করার মধ্যে দিয়ে খুনিদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছেন। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে তিনি মর্যাদাশালী একটি রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন।
চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশের তালিকায় নিজের স্থান করে নিয়েছে। লক্ষ্য উন্নত দেশের কাতারে অবস্থান করে নেয়া। বাংলার মানুষের উন্নত জীবন দিতে জাতির জনকের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণে শেখ হাসিনা কাজ করে চলেছেন নির্ভীক, অবিচল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ৭৫ পরবর্তী দেশের রাজনীতিতে একমাত্র সফল নেতৃত্বের নাম আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় দলের নেতারা এই কথা বলেন। তারা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং আন্তর্জাতিক চাপের মুখে সেই সময় বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসার অনুমতি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। আফরিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে শেখ হাসিনার 4 দশক বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনীতিক ও উন্নয়নের নেতা হিসেবে পরিণত হয়েছেন। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম, মানুষের ভোট ও ভাতের অধিকার পেয়েছিলাম। রাষ্ট্রনায়ক হিসেবে তার নানা যুগান্তকারী পদক্ষেপের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশ্বে আজ এক মডেল রাষ্ট্র। শেখ হাসিনা এক সংগ্রামী নেতা থেকে আজ কালজয়ী রাষ্ট্রনায়ক। তিনি শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তার মাথায় সবসময় কাজ করে পরবর্তী জেনারেশন। সে কারণেই তিনি রাজনীতিকের সীমানা পেরিয়ে রাষ্ট্রনায়কে রূপান্তরিত হয়েছেন। অন্যদিকে কৃষক লীগের এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপি আজ মানবিকতার কথা বললেও ৭৫-এর ভয়াবহ হত্যাকাণ্ডের পরও পরিবারের সদস্যদের মরদেহ দেখতে আসার অনুমতি দেওয়া হয়নি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যদি দেশের প্রতি আপনাদের বিন্দুমাত্র দায়িত্ববোধ থাকে, দেশকে যদি ভালোবাসেন, তাহলে এই অপরাজনীতি, বিভ্রান্তকর রাজনীতি পরিহার করে যদি শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিকে সহায়তা করার পাশে থেকে, তাহলে দেশের জনগণ আপনাদেরকে ভবিষ্যতে ক্ষমা করতে পারে। আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনি সহ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়েছে, যা দেশকে কলঙ্কমুক্ত করেছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এবার দেশের টিকা পরিস্থিতি। করোনা টিকা নিয়ে সংকট আরও ঘনীভূত। চলতি সপ্তাহেই দ্বিতীয় ডোজের টিকা শেষ হচ্ছে। বেশিরভাগ হাসপাতালে শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। নতুন টিকা কবে আসবে তাও অনিশ্চিত। রোববার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র। তিনি জানান, দেশে এ পর্যন্ত 6 জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তবে তারা এখন সুস্থ হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশ যখন টিকা সংকট নিয়ে ভাবছে, তখন বাংলাদেশে ঢুকে পড়া করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বাংলাদেশে এ পর্যন্ত 6 জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া ভারত থেকে আসা করোনা আক্রান্ত আরও 2 জন ডিএনসিসি হাসপাতালে ভর্তি, যাদের ভ্যারিয়েন্ট নিশ্চিত হতে স্যাম্পল আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে বর্তমানে ডিএনসিসি হাসপাতালের বেশিরভাগ বেড খালি রয়েছে। তাদের যে স্যাম্পলগুলো, সেগুলো আইডিসিআর সাথে যোগাযোগ করে এবং ওখানে আমরা স্যাম্পলগুলো পাঠিয়েছিলাম। তো যেহেতু আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। আর এটার জন্য আপনারা জানেন যে এটার জন্য জেনোম সিকোয়েন্সিং করতে হবে। যদি বিপজ্জনক কোনো ভ্যারিয়েন্ট আমরা ডায়াগনোস করে ফেলি, ইভেন সাসপেক্টও যদি হয়, তাহলে তাদের জন্য ইনিশিয়ালি একটা অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে বক্ষবিধি হাসপাতালে। স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র বলেন, যে 6 জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তারা হাসপাতাল ত্যাগ করে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর যারা ভারত থেকে আসবেন, তাদের তথ্য গোপন না করার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে আমরা বলবো যে ভারতীয় ভেরিয়েন্ট যে কটি আমরা সর্বশেষ রিপোর্টে পেয়েছি, সেই 6টিই ছিল। নতুন করে জেনোম সিকোয়েন্সিং হচ্ছে। তাদের কাউকে আমরা দেখেছি যে আইন অমান্য করে নিজস্ব ব্যবস্থাপনায় পালিয়ে যেতে।
তারা কোনো অবস্থাতেই যেন এই কাজটি না করেন। এদিকে দু একদিনের মধ্যে শেষ হতে যাচ্ছে ভারত থেকে আনা সেরামের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অন্য কোম্পানির টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়ার সুযোগ নেই, তবে বাকি টিকা আনতে চেষ্টা অব্যাহত রয়েছে এবং সংগ্রহ করবার জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন 12,149 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 363 জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত 7,80,159 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 601 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,22,036 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 5,430টি। নমুনা পরীক্ষায় একদিনে শনাক্তের হার 6.69% আর দেশে করোনা থেকে সুস্থতার হার 92.95% এবং মৃত্যু হার 1.56%। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, পাশাপাশি এখনো বাড়ির পথে ঢাকা ছাড়ছেন অনেকেই। রাজধানী প্রবেশ পথগুলোয় বেশ চাপ ঢাকামুখী এবং ঘরমুখী মানুষের। ভিড় বেড়েছে দৌলতদিয়া এবং বাংলা বাজার ফেরিঘাটেও। তবে লঞ্চ এবং দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগকে সঙ্গী করে গন্তব্যের পথে যাত্রীরা। এ বাস্তবতায় জরুরি প্রয়োজন ছাড়া এখনই শহরে না ফিরতে ঈদ করতে যাওয়া মানুষদের অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলমান বিধিনিষেধ 23 মে পর্যন্ত বাড়িয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। নাইমাল জিকো, মৌ খন্দকার ও শফিকুল ইসলাম শামীমকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন লাবন রহমান। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম পথ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে এভাবেই ঢাকামুখী মানুষ। রাজধানীমুখী মানুষের মতোই সমান চাপ ঘরমুখী মানুষেরও। মানুষে মানুষে একাকার এক একটি ফেরি। ঘরমুখী মানুষের চাপে ফেরিতে গাড়ি ওঠানোই কঠিন, যে কারণে কিছুই অবশিষ্ট থাকছে না স্বাস্থ্যবিধির। বন্ধ রেখে তো আর ঈদ করাটা সম্ভব না। ঈদ করছি হ্যাপি, একদিন করছি, এটাই যথেষ্ট। কালকে থেকে ডিউটিতে জয়েন করা লাগবে, এই জন্য হচ্ছে আজকে ফিরে আসা। শিমুলিয়ার উপরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটেও একই রকম চিত্র। ঢাকার পথের পাশাপাশি বাড়ির পথে অসংখ্য মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে রাজধানী ফেরা মানুষ পৌঁছেছেন বাংলাবাজার। ফেরিতে নদী পার হওয়া গেলেও তারপর আবারও মোটরসাইকেল, অটোরিকশা, মিনি ট্রাক সহ বিভিন্ন বাহনে ভেঙে ভেঙে যাত্রা। বরিশাল শহর থেকে আসছে, ঠিক আছে, 300 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। স্বাস্থ্যবিধি কেউ মেনে চলতেছে না এবং মানতেও পারতেছে না। বড় গাড়িগুলো নাই, আমাদের সমস্যা হচ্ছে। দূরপাল্লা গাড়িগুলো ছেড়ে দিলে একটু ভালোভাবে যেতে পারতাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা বড় অংশের মানুষ ঢাকায় ফেরেন রাজবাড়ির দৌলতদিয়া ঘাট দিয়ে। তবে রাজধানীমুখী মানুষের চাপ বাংলা বাজারের তুলনায় কিছুটা কম দৌলতদিয়ায়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঈদের আগের মতো ফিরতি পথেও বিড়ম্বনার মধ্য দিয়েই সড়ক পথে ঢাকা ফিরছেন মানুষ। বিভিন্ন বাহনে ভেঙে ভেঙে অবশেষে রাজধানীতে ঢুকছে মানুষ, যেখানে দুটি পায় যেন বড় সম্বল যাত্রীদের। আর এসবে দুর্ভোগ ভোগান্তির পাশাপাশি যাত্রীদের গুনতে হচ্ছে 5-10 গুণ বেশি ভাড়া। গাড়িতে ভিড়াভিড়ি হচ্ছে, অতিরিক্ত লোক ঢুকাইতেছে। বাস ভাড়া তো আপনার ডাবল নিচ্ছে, 20 টাকার ভাড়া 60 টাকা নিচ্ছে। স্বাস্থ্যবিধি মানতেছে না, তো কোনো নিরাপত্তা নাই তো, যে যেমন করতেছে। এই অবস্থায় যারা বাড়িতে আছেন অতি জরুরি প্রয়োজন ছাড়া তাদের রাজধানীতে না ফিরতে অনুরোধ করছে স্বাস্থ্য অধিদপ্তর। চলমান বিধিনিষেধও 23 মে পর্যন্ত বাড়িয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বিনীত অনুরোধ করতে চাই যে যারা বাড়িতে গিয়েছেন, যাদের অফিস খোলেনি বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাদের দেরি করে ফিরে আসলেও কোনো ক্ষতি হচ্ছে না, তারা অন্তত 7 থেকে 14 দিন দেরি করে ফিরে আসবে। ঈদের আগে পরে এমন যাত্রায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ তাদের। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী এবং দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাজধানীতে গাবতলীতে রয়েছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, সড়ক পথে ঢাকামুখী এবং বাড়ি ফেরা মানুষের চাপ কতটুকু, আর যেহেতু দূরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে, ভোগান্তি আসলে কতটুকু বেড়েছে?
তাবাসসুম, এই মধ্যরাতে যে দিনের যেটি চাপ ছিল, অর্থাৎ যারা ঈদে এবার বাড়ি গিয়েছে সেই এবার ঈদের যে তৃতীয় দিনের এই ঢাকাতে ফেরার যেই মানুষগুলো রয়েছে আসলে তাদের চাপটা কিন্তু এই সময়টা কিন্তু একটু কম আমরা দেখতে পাচ্ছি। তারপরও কিন্তু আমরা এই গাবতলী যে পয়েন্টটি রয়েছে সে পয়েন্ট দিয়ে যারা ঢাকা আসছে বেশিরভাগই কিন্তু বিভিন্ন যারা মাইক্রোবাস বা বিভিন্ন ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারে করেই কিন্তু তারা কিন্তু অনেকেই আসছে, এমনটি কিন্তু আমরা দেখছি। যেটি হলো যে যদিও গণপরিবহন বন্ধ রয়েছে তারপরও কিন্তু ভেঙে ভেঙেই কিন্তু তারা রাজধানীতে প্রবেশ করছে, কিন্তু আসলে চাপটা দিনের বেলা যতটুকু ছিল সেই চাপটি কিন্তু এখন নেই। তারপরেও কিন্তু আমরা যতগুলো অবস্থা দেখেছি, আমরা মোটামুটি আমিনবাজার বা তারপরও কিছু দূর পর্যন্ত আমরা ঘুরে এসেছি, আমরা যতটুকু দেখেছি যে উভয় পাশেই অর্থাৎ আমিনবাজারের পরবর্তীতে বিভিন্ন জায়গাতে অনেক ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার রয়েছে, যার কারণে বিভিন্ন যারা ঢাকা ফিরছে আসলে তাদেরকে এই একটু দূরে কোথাও নামিয়ে দিচ্ছে বিভিন্ন পরিবহনগুলো, তখন তারা এই প্রাইভেট কার সিএনজি বা যে কোনো মাধ্যমে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। তো এই অবস্থাটি কিন্তু রাজধানীর যে অন্যান্য পয়েন্টগুলো রয়েছে সায়দাবাদ এবং আবদুল্লাপুরে এবং সব জায়গা দিয়ে কিন্তু এই চিত্রটা কিন্তু এই রাতের বেলা কিন্তু ঠিক একই রকমের একই। এবং যেটি বলছিলাম যে এই চাপটি কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দিনের বেলায় কিন্তু হচ্ছে, এবং যেহেতু সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা হয়েছে আজকে, সেই নির্দেশনা কেউ মানছে না, কিন্তু এই নির্দেশনা না মেনে কিন্তু তাদের যে ঢাকা প্রবেশ সে প্রবেশ কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছ থেকে গাবতলী থেকে সবশেষ। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। আমরা এবার চলে যাব দৌলতদিয়া ঘাটে, সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দিনের বেলা আমরা দেখেছি ফেরিঘাটে প্রচন্ড মানুষের ভিড় ছিল, এই মুহূর্তে আসলে কি অবস্থা দেখছেন ফেরিঘাটের? ধন্যবাদ তাবাসু। এখন আপনি যেটি জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার লোক কিন্তু রাজধানীতে প্রবেশ করছে, তো দিনের যে চিত্রটি ছিল রাতের চিত্রটি একটু ব্যতিক্রম। আমি তো দেখাতে চাচ্ছি আপনাকে যে এই মুহূর্তে কিন্তু যে বিষয়টি দেখতে পাচ্ছি, দিনে যেরকম আমরা যাত্রীদের একটি চাপ দেখছিলাম এখানে এখন কিন্তু সেই চাপটি নাই। তো এখন যাত্রীদের চাপ কম থাকলেও কিন্তু প্রাইভেট কার মাইক্রোবাসের চাপটা কিন্তু আমরা অতিরিক্ত দেখতে পাচ্ছি। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে পরিমাণ মাইক্রোবাস গেছে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রায় তারা 6-7 প্রাইভেট কার এবং মাইক্রোবাস তারা নদী পার করেছে। তো রাতেও কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে প্রাইভেট কার মাইক্রোবাস পার করেছে। তো যাত্রীর সংখ্যা কিন্তু দিনের চেয়ে একটু রাতে একটু কম আমরা দেখতে পাচ্ছি। আর এই সকল মাইক্রোবাসে কিন্তু বেশিরভাগ মাইক্রোবাসে কিন্তু ভাড়ায় চালিত মাইক্রোবাস, তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ কিন্তু এই সকল ভাড়ায় চালিত মাইক্রোবাস নিয়েই গাদাগাদি করে কিন্তু তারা রাজধানীর মুখে প্রবাস করছে। প্রতিটি মাইক্রোবাসে কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, সে মাইক্রোবাসে কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক লোক নিয়ে কিন্তু তারা গন্তব্যস্থানে যাচ্ছে। তবে অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে রাতে কিন্তু তাদেরকে ছোট গাড়িতে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দৌলতদিয়া ঘাট করতে আসতে হয়েছে। তো দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু পাথরে ঘাটে তারা মানে ফেরিতে পার হয়ে কিন্তু তারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। তামাসুম। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। ঈদের পর প্রথম কর্মদিবসে একেবারেই ফাঁকা ছিল দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়। সব মন্ত্রণালয়ে সীমিত সংখ্যক কর্মী উপস্থিত থাকলেও ছিল না তেমন কর্মচাঞ্চল্যতা। জরুরি সেবাদানকারী দপ্তরগুলোতে কর্মী উপস্থিতি থাকলেও তার সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা। যদিও করোনা পরিস্থিতির কারণে এমনিতেই কম লোকবল নিয়ে চলছে দপ্তরগুলো, তবে অন্যান্য বছরের মতো ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের চিরাচরিত দৃশ্য ছিল অনুপস্থিত। স্বাস্থ্যবিধি রক্ষা করেই সব কাজ সেরেছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদ পার্বণ কিংবা বিশেষ দিন, কোনো ক্ষণেই ছুটি নেই একদল যুবকের। টানা 1.5 বছরের রুটিন একটাই, কাফন থেকে দাফন। করোনা আক্রান্ত একটি মরদেহের অন্তিম যাত্রায় বিশ্বস্ত সঙ্গী এখন আল রশিদ ফাউন্ডেশন আর
আল মার্কাজুল ইসলাম। দুটি প্রতিষ্ঠানের অন্তত 2 ডজন স্বেচ্ছাসেবক মহামারীর 1.5 বছরে প্রায় 6000 মরদেহের দাফন করেছেন, ছিলেন সৎকারের সহযোগিতায়ও। 1.5 বছরের পথ চলার শুরুটা বাধা আর অপমানে কাটলেও ধীরে ধীরে বেড়েছে মানুষের ভালোবাসা, তৈরি হয়েছে আস্থাও। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। জীবনে জন্ম মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য, আর সেই মৃত্যুর পর স্বজনদের আহাজারি, শেষ ছুঁয়ে দেখা, দাফনের তোড়জোড়, মরদেহ ঘিরে স্বাভাবিক এমন কার্যক্রম বদলে দিয়েছে করোনা মহামারী। আতঙ্ক কিংবা বাস্তবতা, স্বজনের মরদেহ রেখে বহু মানুষ পালিয়েছে। করোনা শুরুতে মরদেহ পড়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। এমন সব মন খারাপ করা গল্পের উল্টো পৃষ্ঠায় ভালো খবরও জন্ম নেয়। এই যেমন মাদ্রাসার 3 ছাত্র ওমর ফারুক, ফজলুল করিম ও শাহিনের করোনা পূর্ব সময় কেটেছে ত্যাগ আর সেবায়। স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশনের হয়ে করোনায় মারা যাওয়া শত শত লাশের কাফন থেকে দাফনের দায়িত্ব সামলেছেন তারা। কাজগুলি করে আসলে আমরা মন থেকে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, যে মানুষের শেষ বিদায়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারতেছি। অনেক সন্তান বাবার লাশ ফেলে চলে গেছে, তো ওই মুহূর্তটা নিজেকে ওই বাবার সন্তান ভেবে নিজে ওই বাবার লাশটাকে দাফন করতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করেছি। আল রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলছেন, করোনাকালীন কোনো উৎসবই তাদের মন ছুঁয়ে যায়নি, বরং হতভাগ্য মানুষের অন্তিম যাত্রায় সঙ্গী হওয়ার সুযোগেই তাদের মনে প্রশান্তি যোগায়। এরকম মানুষের পাশে দাঁড়াতে পারার মধ্যে একটা, আমি মনে করি, একটা তৃপ্তি আছে। এই তৃপ্তির জায়গাটা আমরা আছি, আমরা ক্লান্ত হচ্ছি না। আমরা চাই না কেউই মৃত্যুবরণ করুক। এই অন্তত করোনায় মানুষের এই মৃত্যু আল্লাহ যাতে আমাদেরকে এটা থেকে রক্ষা করে। আল রশিদ ফাউন্ডেশনের মতো করোনায় মারা যাওয়াদের মরদেহ বিনামূল্যে দাফন করে এরই মধ্যে আলোচিত আল মার্কাজুল ইসলাম প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবকরা 1.5 বছরে অন্তত 4000 মরদেহ দাফন করেন। যতদিন আমরা যেখানে আছি, বেঁচে আছি, ততদিন যদি একজন মানুষের কল্যাণ রাখতে পারে, তাহলে হতে পারে যে এটার বেনিফিটে হয়তো বা এই ছোট জীবনে কোনো বড় কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দিনে দিনে মরদেহ ঘিরে মানুষের আতঙ্ক কমেছে, স্বেচ্ছাসেবকদের সংখ্যা নেমেছে অর্ধেকে। তবে কমেনি কবরস্থানে নতুন কবরের সংখ্যা। গোরস্থানমুখী মহামারী আক্রান্ত লাশের সংখ্যা কমে যাক, স্বাভাবিক হোক শেষ যাত্রা, মরদেহের পাশে থাকুক স্বজনেরা, প্রত্যাশা স্বেচ্ছাসেবকদের। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ঈদ আনন্দে হাতের ছেলে রোববারও ভিড় করেন হাজারো মানুষ। পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সময় কাটাতে ছুটে আসেন এখানে, যদিও সেখানে স্বাস্থ্যবিধি মানার বিষয় ছিল একেবারেই উপেক্ষিত। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। মনির আহমেদ মিরপুর থেকে 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন হাতির ঝিলে। চিড়িয়াখানা এবং লালবাগ কেল্লায় গিয়ে বন্ধ পাওয়ায় হাতির ঝিলকে বেছে নেন তিনি। ঈদ আনন্দে রাজধানী বিভিন্ন প্রান্ত থেকে এমন অনেকেই এসে ভিড় করেন রাজধানীর উন্মুক্ত এসব স্থানে। ঈদের একটু ঘুরতে চাই, জায়গায় জায়গায় যাইতে চাই, কিন্তু সব জায়গায় তো বন্ধ। চিড়িয়াখানা গিয়েছিলাম, চিড়িয়াখানা পাইছি বন্ধ। গতকাল আজকে গেছিলাম লালবাগ কেল্লা, ওখানে বন্ধ। পোলাপান নিয়ে কোথায় যাবো, হাতের ঝিল আসছি আমরা। বিকেল থেকে সমাগম ঘটে হাজারো দর্শনার্থীর। দীর্ঘদিন ঘরবন্দি থাকে এসব মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে এখানে ছুটে আসেন। কাছাকাছির ভিতরে আর কি এখানে এসে ঘুরতেছি হাতের ঝিলে। ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এখন, যেহেতু বাড়িতে যেতে পারিনি। 1 মাস যাবত বাসায় বসে আছে, এখন বলতেছে বায়না করতেছে, এখন কোথায় যাবো আমরা? করোনা ভাইরাসের প্রকোপ জানা থাকলেও নিরাপদ শারীরিক দূরত্ব মানার বালাই নেই। শুধু তাই নয়, এদের মধ্যে আবার অনেকের মুখে নেই মাস্কও। এখন বাদাম খাচ্ছি তো এই জন্য খুলছি মাস্ক। মাস্কের সাথে তো আর বাদাম খাওয়া যাবে না। করোনার মানুষ ভয় করে না তো, ঠিক আছে। আর আল্লাহ রসুলের নামে যদি চলে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আশা করি। গেলবারের মতো এবারও করোনার কারণে বন্ধ রয়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রামে মৃত হত্যা মামলার রিমান্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জিজ্ঞাসাবাদ চলছে। পিবিআই কর্মকর্তারা জানান, মূলত কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই এগোচ্ছেন তারা।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুরু থেকে এই মামলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক আচরণ তৈরি করেছে অনেক প্রশ্ন। এদিকে নাতি নাতনিদের জিম্মায় নিতে আদালতে আবেদন করবেন মৃত্যুর বাবা মোশাররফ হোসেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পারিবারিক আদালতে যাবেন তিনি। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সামনের কাতারে থেকে সন্ত্রাসী ও জঙ্গিবাদ দমনে সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত বাবুল আক্তার এভাবেই ভেঙে পড়েছিলেন স্ত্রী হত্যাকাণ্ডের পর। 7 জনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলাও করেছিলেন তিনি। 5 বছর পর পুলিশ বলছে এসবই ছিল বাবুলের অভিনয়। শ্বশুরের দায়ের করা হত্যা মামলায় বাবুলকে 5 দিনের রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত হত্যা সংশ্লিষ্ট কোনো তথ্যই দেননি বাবুল। যেগুলি ইনফরমেশন পাওয়া গেছে বাদীর পরিবার থেকে, যে সমস্ত বিষয় আসতেছে, অন্যান্য সোর্স থেকে যেগুলো বিষয় আসতেছে, সেগুলো এখনো আসলে সবগুলো এখনো বলার সময় আসে নাই। এই তো আন্ডার ইনভেস্টিগেশন আছে এখানে। এদিকে বাবুলের শ্বশুরের দাবি, বাবুলই পরিকল্পিতভাবে খুন করেছে তার মেয়ে মিতুকে। এমন প্রমাণ মিলেছে বাবুলের দায়ের করা মামলার তদন্তেও। যে পরিকল্পনা ডকুমেন্ট পাইছে, সে যে টাকা দিয়া করাইছে সেটাও পাওয়া গেছে। তারপর পরক্রিয়া চলে যায়, কিছু ডকুমেন্ট আমি এলাকায় বলছি, আমি দিয়েও আসছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের আচরণ ছিল রহস্যজনক। এরকম একজন কম্পিটেন্ট অফিসারকে যখন অবসর দেওয়া হয়েছে, তখনই কিন্তু আমাদের সচেতন মানুষের মনে একটা জিনিস সন্দেহ উকি দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এতদিন পর্যন্ত তাহলে পুলিশ বিভাগ এটাকে কেন হিমঘরে রেখে দিয়েছিল? মৃত্যু হত্যার 1 মাসের মধ্যেই এই খুনে সরাসরি অংশগ্রহণকারী এবং অস্ত্র সরবরাহকারী সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে খুনে সরাসরি অংশগ্রহণকারী রাশেতুন নবী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এদিকে বাবুল আক্তার স্ত্রী মৃত হত্যার ঘটনায় দায়ের করা নতুন মামলায় কারাগারে থাকা 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন মোতালেব মিয়া ওরফে ওয়াসিম এবং আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় কারাগারে আছেন তারা। এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করেছে পিবিআই। রোববার শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন তাদের গ্রেপ্তার দেখানোর জন্য পিবিআইকে অনুমতি দেন। এ নিয়ে মৃত হত্যার ঘটনায় দায়ের নতুন মামলায় বাবুল আক্তার সহ 4 জনকে গ্রেপ্তার করা হলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মধ্যে ভয় সঞ্চারের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সফল, তাই দেশে এখন কেউ আর কথা বলতে লিখতে সাহস করেন না। রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব একথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঈদের আগে গণপরিবহন বন্ধ রাখা ছিল ভুল সিদ্ধান্ত। সরকারের ভুলে সীমাহীন কষ্ট ভোগ করছে মানুষ। ফারাক্কা দিবস উপলক্ষে রোববার ভার্চুয়াল নাগরিক আলোচনা সভায় ডাক্তার জাফরুল্লাহ কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের উচিত হবে বাস ট্রেন চালু করে মানুষকে ঢাকায় ফেরানোর ব্যবস্থা করা, সেই সাথে যারা ঢাকায় আসছে তাদের নমুনা পরীক্ষা করা। এ সময় তিনি ফিলিস্তিনি ইসরায়েলি হামলারও সমালোচনা করেন। আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ এসআই খান সহ আরো অনেকে। ইসরায়েলি বিমান হামলাকে বর্বরতার নিকৃষ্ট উদাহরণ বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। ইসরায়েলি বিমান হামলা ও এতে করে বেসামরিক নাগরিক, বিশেষ করে অবুঝ শিশু হত্যা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে, প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 7ম দিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এই সহিংসতায় এখন পর্যন্ত 52 শিশু সহ 180 জন ফিলিস্তিনির
মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি ইস্যুতে শনিবার প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও ফোন আলাপে তাদের পূর্ণ সমর্থন দেওয়ার বার্তা দেন বাইডেন। আর বাইডেনের সঙ্গে ফোন আলাপের পরই গাজায় হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতানিয়াহু। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ চলছেই। বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থন থেকেছে অবিচল। বাইডেন প্রশাসনও এর ব্যতিক্রম নয়। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি ইহুদিবাদীদের আত্মরক্ষার অধিকার বলে মনে করেন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, সৌদি আরব ও তাদের বন্ধু রাষ্ট্রগুলোর পাশাপাশি সবসময় যুক্তরাজ্য ও বিশ্বের অনেক দেশ থেকে তারা সমর্থন পেয়ে আসছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দেশটির সকল বিপদের সঙ্গী মার্কিন সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, স্নায়ুযুদ্ধ চলার সময় মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। তখন থেকে অব্যাহতভাবে সেই সমর্থন চলছে। মুখে গণতন্ত্র ও জিহাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বন্ধুত্বের কথা বললেও দেশ দুটির বন্ধুত্বের মূল ভিত্তি সুপার পাওয়ার হিসেবে টিকে থাকতে একে অপরের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কৌশলগত মৈত্রীতে আবদ্ধ। তাদের সরকার বদল হয়, নতুন নেতা আসেন, কিন্তু তাদের কৌশলগত আতাতের কোনো পরিবর্তন হয় না। দেশটির সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যেখান থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাজনৈতিক ও অর্থসামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে মূলত কর্পোরেট হাউসগুলো, যারা প্রেসিডেন্ট পর্যন্ত বানাতে পারে, সরাতে পারে। এসব কর্পোরেট হাউসের অধিকাংশ মালিক জুইস কমিউনিটির মানুষ। রয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবি ও ধর্মীয় বিষয়ের গুরুত্ব। শুধু মার্কিন সরকার নন, ইসরায়েলের স্বার্থ দেখা যেহেতু যুক্তরাষ্ট্রের দায়িত্ব, সৌদি আরব ও তাদের দোসর রাষ্ট্রগুলো সহ ইউরোপের অনেক দেশ মনে করে ইসরায়েলের স্বার্থ দেখা তাদেরও দায়িত্ব। ইসরায়েলি হামলায় যুগ যুগ ধরেই ঝরছে ফিলিস্তিনিদের রক্ত, কিন্তু সেই ইসরায়েলকে কখনো জবাবদিহিতার আওতায় আনতে পারেনি বিশ্ব। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের দেওয়া ভোটের অর্ধেকই দেওয়া হয়েছে ইসরায়েলের বিপক্ষে সব ধরনের রেজুলেশন আটকে দিতে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যে আনতে না পারবে, ততদিন বাইডেন প্রশাসন কেবল তথাকথিত বিবৃতি দিয়ে উত্তেজনা কমাতে সক্ষম হবে না। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদের টানা ছুটিতে যেখানে লাখ লাখ মানুষের পদচারণায় মুখর থাকতো, সেই কক্সবাজার সমুদ্র সৈকতে এখন শুনশান নীরবতা। ঈদের ছুটিতে নেই পর্যটকদের কোলাহল আর পদচারণা। 1.5 মাস ধরে পর্যটন সংশ্লিষ্ট সব কিছু বন্ধ থাকায় এই খাতে জড়িত 1.5 লাখের বেশি মানুষের এবারের ঈদের আনন্দ ম্লান হয়েছে। কক্সবাজার থেকে আইয়ুবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। সেখানে এখন শুনশান নীরবতা। গেল বছর মার্চ মাসে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকার লকডাউনের ঘোষণা দেয়, বন্ধ করে দেয় সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো। কিছুটা শিথিল হলেও দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের প্রবেশদ্বারে রয়েছে ট্যুরিস্ট পুলিশের কড়া পাহারা। পর্যটন সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে এই খাতে জড়িত 1.5 লক্ষাধিক মানুষ। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সৈকত সহ পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। 1.5 মাস ধরে হোটেল মোটেল জোন এবং পর্যটন স্পট বন্ধ থাকার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আমরা প্রায় 1.5 লক্ষাধিক মানুষ বেকার জীবন যাপন করছে।
করোনাকালীন দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করার পরপরই দ্বিতীয় ধাক্কা। এই অবস্থায় পর্যটন খাতকে বাঁচাতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। আমাদের পর্যটন কর্মীরা হাহাকার অবস্থায় দুর্ভিক্ষের শিকার হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞানসম্মতভাবে জরুরি ভিত্তিতে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু এখনো করোনা সংক্রমণের নিম্নমুখী কোনো প্রবণতা দেখা যাচ্ছে না, কাজে আমাদের সিদ্ধান্ত এখনো তাই আছে। অনেক বেশি মানুষের সমাগম হয় এবং সেটি হচ্ছে করোনা সংক্রমণের হটস্পট হয়ে পরিণত হয়। এই জন্য আমাদের পর্যটন স্পটগুলো বন্ধই থাকবে। কখন কবে পর্যটন কেন্দ্রগুলো খুলবে তা এখনো অনিশ্চিত। তবে সংক্রমণ কমলে সরকার পর্যটন স্পটগুলো খুলে দেবে এমন প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের দক্ষিণাঞ্চলে প্রবল শক্তি নিয়ে শনিবার আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় টাউটে। ঝড়ের প্রভাবে কেরালাতে 2 জন এবং কর্ণাটকে 4 জনের মৃত্যু হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে মুম্বাইয়ে। ঝড়ের আঘাত সামলাতে দেশটির 6টি রাজ্যের শতাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। রাজ্যগুলো হচ্ছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া। এরই মধ্যে এসব অঞ্চলের 1.5 লাখ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার রাতে ঘূর্ণিঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে। ঘন্টায় 150 থেকে 160 কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনো কখনো তা ঘন্টায় 175 কিলোমিটারে পৌঁছাতেও পারে। গুজরাট উপকূলে মঙ্গলবার সকালে আছড়ে পড়তে পারে এই ঝড়। ওই দিন দুপুরে বা সন্ধ্যায় গুজরাট উপকূলের পোরবন্দর এবং নালিয়া উপকূলে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এছাড়া বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এবার নিউজ 24 স্পোর্টস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার সকালে শ্রীলঙ্কা এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে 31 সদস্যের বহর নিয়ে ঢাকায় পা রাখে লঙ্কানরা। বন্দর থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে, যেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারীদের। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক দলের বাংলাদেশ সফর। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের পর এবার অতিথি শ্রীলঙ্কা। কড়া নিরাপত্তা তো বরাবরই থাকে, তার সাথে যোগ হয়েছে বাড়তি স্বাস্থ্য সুরক্ষা। সকাল 8:10 শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কার 31 সদস্যের বহর। বিমানবন্দর থেকে সরাসরি তাদের নেওয়া হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে, যেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবে কুশল পেরেরার দল। হবে 2 দফায় করোনা টেস্ট। সফরসূচি অনুযায়ী 19 মে প্রথমবারের মতো অনুশীলনে নামবে শ্রীলঙ্কা। 2 দিনের প্র্যাকটিস শেষে 21 মে বিকেএসপিতে খেলবে ইন্টার স্কোয়াড ওয়ার্ম আপ ম্যাচ। 23 মে মিরপুরের শেরে বাংলায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটিও একই ভেন্যুতে 25 ও 28 তারিখ। 14 দিনের সফর শেষ হবে 29 মে লঙ্কানদের দেশ ছাড়ার মধ্য দিয়ে। এদিকে টাইগার স্কোয়াডে দেখা দিয়েছে ইনজুরি সমস্যা। পিঠের ব্যথায় সিরিজে অনিশ্চিত রুবেল হোসেন। তবে ম্যাচের আগে তার সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। পেস বোলারদের সাধারণত ব্যাকের কিছু ইস্যু হয়ে থাকে, রুবেলও তার ব্যতিক্রম নয়। তো আমরা বিভিন্ন কয়েক দফে স্ক্যান করা হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গেছে, যেটা দীর্ঘমেয়াদী বোলিংয়ের রিয়াকশন হিসাবেই সাধারণত আমরা পেয়ে থাকি। রুবেলকে খুব ভালো একটা রিহ্যাব প্রোগ্রামের মধ্যে সবসময় থাকতে হবে এবং সে সেটাই করছে। দেখুন, ওর রিহ্যাব প্রক্রিয়া চলছে এবং যখন আমাদেরকে সিলেক্টররা বলবে যে আজকে ওর কী অবস্থা, তখন ওই দিন আমরা ওর অবস্থা জানাবো। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। শেষ করব সত্যিকারের একজন হিরোর খবর দিয়ে। বলিউড অভিনেতা সোনু সুদকে এখন ডাকা হচ্ছে গরিবের ভগবান বলে। কারণ করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে তিনি দরিদ্রদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করায় গেল বছর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই বলিউড স্টার। সোনু সুদকে নিয়ে আরো জানাচ্ছেন নাহিদ সিহান। হিরো হিসেবে বলিউডের নাম করতে না পারলেও ভিলেন হিসেবে বেশ কটি হিট সিনেমা উপহার দিয়েছেন সোনু সুদ। তবে পর্দার এই ভিলেন বাস্তব জীবনে ভারতের সাধারণ মানুষের কাছে সত্যিকারের হিরো হয়ে উঠেছেন।
গেল বছর করোনা মহামারীর শুরুতেই তিনি আলোচনায় উঠে আসেন লকডাউনের সময় সম্পূর্ণ নিজ উদ্যোগে কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে বাসে ও ট্রেনে বাড়ি ফেরার ব্যবস্থা করে। এছাড়াও আর্থিক অনটনে থাকা রোগীদের চিকিৎসা সহ উচ্চশিক্ষায় আগ্রহী দুস্থ ছেলেমেয়েদের স্কলারশিপের ব্যবস্থা করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন সোনু। গেল বছরের মতো এবছরও কোভিড মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। অক্সিজেন সংকটে থাকা ভারতের জন্য এবার তিনি অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছেন। ফ্রান্স থেকে 4টি অক্সিজেন প্লান্ট আনতে যাচ্ছেন তিনি, যা সবচেয়ে নাজুক অবস্থায় থাকা দিল্লি ও মহারাষ্ট্রে স্থাপন করা হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। শুধু করোনাকালে নয়, সোনু সুদ আরও অনেক আগে থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। 1999 সালে তামিল মুভিতে অভিনয় করে সিনেমা জগতে পা রাখেন এই পাঞ্জাবের অভিনেতা। অভিনয় ছাড়াও মডেলিং ও প্রযোজনার সঙ্গেও জড়িত রয়েছেন সোনু। তবে এই সব কিছুর পাশাপাশি মানবতার পাশে দাঁড়ানোয় সোনু সুদকে এখন ডাকা হয় এ রিয়েল হিরো বলে। নাহিদ সিহান, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। তার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত, বাণীতে রাষ্ট্রপতি। টিকা সংকটে বাড়ছে উদ্বেগ, চলতি সপ্তাহে শেষ হচ্ছে দ্বিতীয় ডোজ। ভারতীয় ধরন শনাক্ত 6 জনই সুস্থ, একদিনে বেড়েছে মৃত্যু ও শনাক্ত। 300 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। স্বাস্থ্যবিধি কেউ মেনে চলতেছে না এবং মানতেও পারতেছে না। স্বাস্থ্যবিধি যেহেতু মানছে না, তাহলে গাড়িটা তো খুলে দিতে পারে। যাত্রীদের তো এরকম ভোগান্তি হতে হয় না। গার্মেন্টস সব খোলা রাখছে। ঢাকা ফেরা ঘরমুখ মানুষের চাপ, ফেরিঘাটে বাহন সংকটে ভোগান্তি, বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন, অফিসের প্রথম দিনে ছুটির আমেজ। মন থেকে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, মানুষের শেষ বিদায়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারতেছি। অনেক সন্তান বাবার লাশ ফেলে চলে গেছে, তো ওই মুহূর্তটা নিজেকে ওই বাবার সন্তান ভেবে নিজে ওই বাবার লাশটাকে দাফন করতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করেছি। ছুটি নেই আল রশিদ ও মার্কাজুলের কর্মীদের। মহামারীর 1.5 বছরে দাফন করেছেন 6000 মরদেহ, সৎকারেও করেছেন সহায়তা। জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন না বাবুল আক্তার, ভিন্ন উপায় খুঁজছে পিবিআই। নাতি নাতির অভিভাবকত্ব পেতে আদালতে যাবেন মিতুর বাবা। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ বেড়েছে, বাইডেনের ফোনালাপের পর হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর, দেশে দেশে নিন্দা প্রতিবাদ। এবং ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল, এসেই থাকছেন 3 দিনের কোয়ারেন্টিনে। এরপরে অনুশীলন, 23 মে মিরপুরে প্রথম ম্যাচ। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে